নমস্কার। যাদের ধনু রাশি তাদের ছন্ন ছাড়া ধ্বংসলীলা জীবন। ছন্ন ছাড়ার প্রভাবে ধ্বংসলীলার ময় জীবন কি রকম ভাবে আপনার জীবনটাকে ধ্বংস করে দিতে পারে তার একটি বাস্তব, অতি বাস্তব একটি ক্লায়েন্টের মাধ্যম দিয়ে, একটি ক্লায়েন্টের জন্মকুণ্ডলীর মাধ্যম দিয়ে বলবো। ঠিকই সকলের উদ্দেশ্যে বলবো, আমি সকলের উদ্দেশ্যে বলবো, আমি প্রত্যেকটা ধনু রাশি বা লগ্নের মানুষদের উদ্দেশ্যে যে একটা জন্মকুণ্ডলীতে কি এমন যোগ থাকলে যে একটি মানুষের জীবন ছন্নছাড়াময় মাধ্যম দিয়ে ধ্বংসপ্রাপ্ত হতে পারে বা হয়ে যাওয়ার মতন জীবন সে লাভ করতে চলেছে। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। এই প্রোগ্রামটি সম্পূর্ণ শিক্ষামূলক প্রোগ্রাম। এই প্রোগ্রামটি প্রত্যেকটা মানুষকে সচেতন করার প্রোগ্রাম। এই প্রোগ্রামটি আপনার ভিতরে থাকা দোষগুলোকে, ভিতরে থাকা যে জন্মকুণ্ডলীতে যেরকম যোগ থাকার ফলে একটি মানুষের জীবন কি রকম হতে পারে তার একটি নিদর্শন বা উদাহরণ। এটি আমি একটি ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী বলবো ঠিক, কিন্তু বিশ্বাস করুন সকলের উদ্দেশ্যে বলবো। একটি জন্মকুণ্ডলীর মাধ্যম দিয়ে আমি সকল ধনু রাশির উদ্দেশ্যে বলবো যে এইরকম যোগ যদি আপনারা পান তাহলে মনে করবেন আপনাদের জীবনটা ঠিক এইরকমই হয়ে উঠবে। তার কি সেই যোগ, সেটা এবার ধীরে ধীরে ভেঙে ভেঙে আলোকপাত করব। অনুগ্রহপূর্বক দয়া করে আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, প্রোগ্রামটি করছি সকলের উদ্দেশ্যে। উদাহরণস্বরূপ একটি জন্মকুণ্ডলী, উদাহরণস্বরূপ একটি জন্মকুণ্ডলী, কিন্তু বলছি সকলের উদ্দেশ্যে। তাই একটু দয়া করে আমি যে কি কথা বলতে চাইছি, কি লজিক দিতে চাইছি সেটাকে বোঝার চেষ্টা করুন। একটু বেশি অ্যাস্ট্রোলজিক্যাল কথা হবে ঠিকই, কিন্তু বিশ্বাস করুন শিক্ষামূলক, আপনাদের ভালোর জন্য প্রোগ্রামটি কিন্তু আমি সম্পূর্ণ করছি। আসুন, আমি যে ছকটি করছি সেটা নিশ্চয়ই আপনারা স্ক্রিনে যাবে, দেখে নেবেন। তাছাড়াও আমি বলছি, জন্ম হচ্ছে 25/9/2001, জন্ম 25/9/2001, জন্ম সময় 4:30 ভোর, জন্মস্থান রানাঘাট। এই জাতিকার রাশিটি হচ্ছে, যেহেতু চন্দ্র যেখানে অবস্থান করে সেটি আপনার রাশি হয়। রাশিটি বা চন্দ্র ধনুঘরে অবস্থানরত, স্ক্রিনে যাচ্ছে দেখে নিচ্ছেন পিকচারটি। রাশিটি হচ্ছে ধনু, তা চন্দ্র অবস্থানরত। দেখুন, চন্দ্রের সঙ্গে যুক্ত রয়েছে দুটো প্ল্যানেট, সেটা হচ্ছে কেতু এবং মঙ্গল। ষষ্ঠে রয়েছে শনি, সপ্তমে রয়েছে অধিপতি বৃহস্পতি রাহু যুক্ত অবস্থায়। এবং যদি লগ্ন ধরেন, লগ্ন যদি বলি তাহলে হচ্ছে সিংহ, তাহলে সিংহের ঘরে রয়েছে শুক্র। এবার রবি রয়েছে কোথায় না দশম ভাবে, চন্দ্র থেকে, লগ্ন থেকে দ্বিতীয়, চন্দ্র থেকে দশমে রবি রয়েছে। বুধ রয়েছে শুক্রের ঘরে। আমি বারবার বলি যে একটি জন্মকুণ্ডলীতে D1 চার্টের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ভাব চারটি, মানে গ্রহরা কোথায় শিফটিং হয়ে যাচ্ছে। তাহলে ভাবে দেখুন, ভাবটা কিন্তু আমি যা প্রেডিকশন করবো সে ভাব থেকে প্রেডিকশন করবো, ভাবে গ্রহগুলো শিফট হয়ে যাচ্ছে। সেখানে দেখুন রাহু আর শনি এক জায়গায় যুক্ত, আপনার স্ক্রিনে যাচ্ছে দেখে নিন। রাহু আর শনি এক জায়গায় যুক্ত, চন্দ্র মঙ্গল এক জায়গায় যুক্ত ধনুর ঘরে, কেতু মঙ্গলের ঘরে অবস্থান কালপুরুষে অষ্টম, রবি শুক্র এক জায়গায় যুক্ত সিংহের ঘরে, বুধ স্বক্ষেত্রে আছেন মানে কন্যাতে, বৃহস্পতি রয়েছে কোথায়
না বুধের ঘরে অর্থাৎ মিথুনে। এখানে কিন্তু বুধ আর বৃহস্পতি কিন্তু ক্ষেত্র বিনিময় করেছে, খুব ভালো। বুধ আর বৃহস্পতি ক্ষেত্র বিনিময় করেছে, খুব ভালো, অবশ্যই ভালো। কিন্তু প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। অনেকে এই হরোস্কোপ দেখে বলবেন যে বুধ আর বৃহস্পতি ক্ষেত্র বিনিময় করেছে, বৃহস্পতির ঘরে চন্দ্র রয়েছে, চন্দ্র মঙ্গলকে দৃষ্টি করছে, আবার চন্দ্র মঙ্গল এখন যুক্ত অবস্থায় বৃহস্পতি দৃষ্টি করছে, চন্দ্র বৃহস্পতি একে অপরকে দৃষ্টি করছে, খুব ভালো যোগ। কিন্তু গোড়ায় ব্যাপারটা হচ্ছে লজিক্যালি আপনাকে বুঝতে হবে যে আপনাকে হরোস্কোপটা ভাইব্রেশন বুঝতে হবে। ধ্বংসলীলা ছন্ন ছাড়া এমনি আমি কথাটি বলিনি। দেখুন, ডাক্তারি পড়াশোনা লক্ষ লক্ষ ছেলে মেয়ে করছে, সবাই কি প্রকৃত ডাক্তার হয়ে উঠতে পারে? ঠিক তেমন অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা সবাই পড়াশোনা করছেন। এখন প্রচুর অ্যাস্ট্রোলজার পাবেন আপনারা, প্রচুর প্রচুর অগণিত। আপনার এলাকায়, রাজ্যে, যে কোনো জায়গা, অঞ্চলে প্রচুর অ্যাস্ট্রোলজার পাবেন। সবাই কি অ্যাস্ট্রোলজার হতে পারে? পায় না তো। প্রচুর টিচার আছে, আপনারা প্রচুর টিচার, শিক্ষক, সবাই কি প্রকৃত শিক্ষক হয়ে উঠতে পারে? পায় না তো। কারণ যার যার দেখার দৃষ্টিভঙ্গি, হরোস্কোপ বিচার করার দৃষ্টিভঙ্গি, ডাক্তারি শাস্ত্রটা বিচার করার দৃষ্টিভঙ্গি, পড়ানোটার দৃষ্টিভঙ্গি যার যার দিক থেকে। কিন্তু সেই দৃষ্টিভঙ্গি, সে টেকনিক সেই ব্যক্তি নিয়ে জানে, সেটা সকলের সামনে উজাড় করে দেবে না। তবুও আমি বারবার করে আমি সকলের সামনে ছোট একটা টেকনিক আপনাকে আগেও আমি বলেছি, এখনো বলছি যে আমি সুদর্শন চক্র দিয়ে বিচার করি। আরো অনেক প্রভূত আমার ব্যাখ্যা আছে, নিয়ম আছে, প্যারামিটার আছে, আমি দেখি। কিন্তু আমি তবেই জাজমেন্ট করি, হঠাৎ করে জাজমেন্ট করি না। কিন্তু যেহেতু এখন প্রোগ্রামটা করছি, কম সময়ের মধ্যে মূল ব্যাখ্যাগুলো দিতে পারি, সেই হিসেবে প্রোগ্রামটা কিন্তু করা হবে। সেখানে কিন্তু খুব ডিপলি আলোচনা, অনেক বেশি করে আলোচনা, অনেক বেশি ভাবে অন্যান্য ভাগগুলোকে নিয়ে আলোচনা করার মতো সময় এখানে নেই। আপনারা অনেকে বলেন যে মূল ব্যাখ্যাটাই বলুন, কি কারণে হচ্ছে, কি হবে। কিন্তু তার তো লজিক, কারণ আমার প্রোগ্রাম অনেক, প্রায় আমি 80% আমি কনফার্ম, 80% কনফার্ম প্রচুর শিক্ষিত এবং অনেকে এই সাবজেক্ট প্র্যাকটিস করুন বা না করুন, পড়াশোনা করছেন, জানেন, তারা দেখেন আমার প্রোগ্রামটি। অনেক অ্যাস্ট্রোলজার আমার প্রোগ্রামটি দেখেন, অনেক অ্যাস্ট্রোলজার আমার প্রোগ্রামটি দেখেন। হ্যাঁ, অনেক শিক্ষিত এবং হাই লেভেল। আমি তো আগেও বলেছিলাম যে আমার কাছে যারা আসে তারা হাই থেকে অতি হাই লেভেলের পোস্টে মানুষরা আমার কাছে আসে। মানে একদম সরকারি চাকরি করছে, তার টপ র্যাঙ্ক, এ গ্রেড বি গ্রেডের লোকজন আমার কাছে আসে। রাজনীতি করা, এ গ্রেডের বি গ্রেডের লোকজন আমার কাছে আসে। রাজনীতি করা যে কোনো দলের হতে পারে, যে কোনো বিশিষ্ট ব্যক্তি, যে কোনো সমাজসেবী, বড় হাই পোস্টে এবং উচ্চ শিক্ষিত ব্যক্তিরা আমার কাছে বেশিরভাগ, আমার যদি 10টা ক্লায়েন্ট পাই তাহলে 8টা ক্লায়েন্টই থাকে এরকম হাই লেভেল পোস্টের ক্লায়েন্ট আমি পাই। আমি সাধারণ কোনো বলতে নেই, গ্রামের কোনো চাষি বা এই ধরনের কোনো ক্লায়েন্ট আমি পাই না, বা আজ পর্যন্ত পাইনি আমি। হ্যাঁ, ভ্যান চালায় বা ভ্যান চালাতেই পারে, ভ্যান চালাতেই পারে, তাকে কখনো অসম্মান করবো না। কিন্তু যারা একদম পড়াশোনা জানে না বা অশিক্ষিত, অশিক্ষিত কি বলবো না, ঠিক, যারা মূর্খ টাইপের, যারা কিছু বোঝে না, যারা কিছু বোঝে না, বোঝালেও বুঝতে চাইবে না, সেই ধরনের ব্যক্তি বলছি। কিন্তু আমি যারা বোঝালেও বুঝতে চাইবে না, সেই ধরনের ব্যক্তি আমি খুব কম পাই না বলতে, বেশিরভাগ ক্লায়েন্ট কিন্তু পাই আমি উচ্চ হাই লেভেলের। অনেকে ভাববেন যে এটা আমি আমার প্রচার করছি, তা নয়। এটা আমি আপনাদেরকে উপযুক্ত কারণের জন্য বলছি যে কেন লজিকটা আমি দেব এই হরোস্কোপে, সেই জন্য। যাই হোক, মূল বিষয়টা হচ্ছে যে ছন্ন ছাড়া কেন বললাম। দেখুন, এই যে এটা একটা জাতিকার ছক, এর নিজের কারণে, নিজের দোষে, নিজের দোষে সে কিন্তু ধ্বংসপ্রাপ্ত হবে, একদম কনফার্ম। আমরা যেরকম কর্ম করব ঠিক সেরকমই ফল পাবো। আমরা যদি অন্যের প্ররোচনায়, অন্যের কথায় উঠি বসি, নিজেকে বিশ্বাস না করে অন্যকে বেশি বিশ্বাস করে ফেলি, তাহলে কিন্তু আমরা ধ্বংসপ্রাপ্ত হব। আমরা যদি প্রেম প্রীতি মোহে আবদ্ধ হয়ে যাই এমন ভাবে যে কামনা বাসনা থেকে, যে প্রেম প্রীতি মোহ যে যে লষ্টভ্রষ্ট করে দেয়, যেমন
প্রাচীনকালে মুনি ঋষিরা তপস্যা করত, ইভেন অসুররা পর্যন্ত, রাক্ষসরা তপস্যা করত। তখন অনেক অপ্সরা এসে নৃত্যের মাধ্যম দিয়ে রাক্ষসদের তপস্যা ভাঙার চেষ্টা করত, কিন্তু রাক্ষসরা কিন্তু তপস্যা ভঙ্গ করেনি। এক মনে শিবশম্ভু নাই ব্রহ্মার ধ্যান করে গেছে বা তপস্যা করে গেছে, ফল পেয়েছে, তাই তো? ঠিক তেমন বর্তমান সময়ে আপনার লক্ষ্য হতে পারে পড়াশোনা, লক্ষ্য হতে পারে চাকরি, লক্ষ্য হতে পারে কোটিপতি হওয়া, লক্ষ্য হতে পারে পড়াশোনায় উচ্চ শিখরে পৌঁছানো, লক্ষ্য হতে পারে ভালো ব্যবসায়ী মাধ্যম দিয়ে নিজেকে সুপ্রতিষ্ঠিত করা, লক্ষ্য হতে পারে আপনার সুখ শান্তি সমৃদ্ধিকে জীবনে নিয়ে আসা। এটাই তপস্যা। তপস্যা মানে আপনার কর্ম করাটা। সেই কর্ম করার পথে অনেকগুলো জায়গায় আপনাকে ভুল ভ্রান্তির মধ্য দিয়ে আপনাকে বারবার ফেলানোর চেষ্টা করবে, কারণ উপরতে একজন আছেন পরীক্ষক, তিনি আপনার পরীক্ষা নেন। পরীক্ষা হলে যেমন টিচাররা পরীক্ষা নেন, জীবনের পরীক্ষাও কিন্তু ঈশ্বর নিয়ে থাকেন। তিনি কিন্তু আপনাকে প্রয়োগ করবে, ফলটা দেবে, মুখের কথা নয়। আপনি যদি কোম্পানি চাকরি করেন, তো কোম্পানি চাকরি করতে গেলে বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি আপনাকে প্রয়োগ করবে না? আপনাকে দিয়ে খাটাবে না? আপনার কাজ করবে না? আপনি একটা দোকানে কাজ করেন, একটা মুদিখানা কাজ করেন, বা একটা কোনো কোম্পানিতে কাজ করেন, বা একটা কোনো কারখানায় কাজ করেন, তা আপনি কি বিনা পারিশ্রমিকে আপনার টাকা দেবে? তাই না? আপনি কোন সংস্থায় কাজ করেন, আপনি কি বিনা পারিশ্রমিক মুখ দেখে টাকা দেবে? তাই না? আপনাকে তো খাটিয়ে নেবে, পরিশ্রম করিয়ে নেবে। ঠিক তেমন তাহলে চলার পথে আপনার পরীক্ষক হচ্ছে স্বয়ং ঈশ্বর, আপনার নিজের কর্ম। তা আপনি কর্ম করার পথে যদি সেই ভুলগুলো করে বসেন, জীবনে কোনোদিন ফল পাবেন না। দেখুন, ডাক্তার যে হয় সে জানে রোগীর রোগটা কোথায়। ডাক্তার যে হয় সে জানে রোগীর রোগটা কোথা হয়। আমার যেমন শরীরে প্রচুর রোগ আছে, আমি নির্দিষ্ট একটা এবিএস ডাক্তার, এমডি ডাক্তার দেখাই। আরজি করের পাশ করা এমবিবিএস এমডি ডাক্তার দেখাই। তার মতন করে তিনি যে প্রেসক্রাইবে যে ওষুধ লিখে দিয়েছেন, আমি সেই ওষুধগুলো খাই, রাতে খাওয়ার পরে, সকালে খাওয়ার পরে, বা ঘুমানোর আগে, তাই না? আমি তার কথা কিন্তু অমান্য করছি না। তাহলে আমি সেই ডাক্তারকে বিশ্বাস করি, তার ওষুধ মতন খাচ্ছি। ঠিক তেমন অ্যাস্ট্রোলজাররাও একজন ডাক্তার। তারা আপনি একজন পেশেন্ট, আপনার রোগটা আপনি জানেন যে এই রোগটা এই রোগ হয়েছে, এই ওষুধটা খেলে এ সুস্থ হবে। আর সুস্থ তো ম্যাজিক নয়, অ্যাস্ট্রোলজিক্যাল সুস্থ হওয়া তো ম্যাজিক নয় যে আপনি এই আজকেই ওষুধটা খেলেন কালকে সুস্থ হয়ে যাবেন। ম্যাজিক নয়, ম্যাজিক কখনো হতে পারে না। অ্যাস্ট্রোলজি আপনাকে ম্যাজিকের মতন কাজ করে না, আপনাকে পথ দেখায়। সেই পথে চলার পথে কিছু সহায়ককারী আপনাকে সাহায্য করার মতন কিছু প্রতিকার বিধান করে, যা আপনাকে সহায়ক করবে চলার পথে। কিন্তু ম্যাজিক বলে রাতারাতি আপনার জীবন বদলে দেবে, রাতারাতি আপনার কোটিপতি করে দেবে, আপনার জীবনে ভাগ্য পরিবর্তন করে দেবে, তা সম্ভব নয়। যাই হোক, ছোট অনেক কথাই বললাম, হয়তো আপনাদের অনেকের কাছে এটা অসহ্য বা মনে হতে পারে, খারাপ কিছু মনে হতে পারে, কিন্তু বলতে বাধ্য হচ্ছে কথাগুলো, কারণ এই কথাগুলো কিন্তু বর্তমান সময় আমার কাছে প্রশ্ন এসছে, আমার প্রশ্ন ফোন করেছে বা আমাকে ডাইরেক্ট বলেছে, তার জন্য উত্তরটা আমি দিয়ে দিচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে। পারলে আপনি সেভ করে রাখুন না, পারলে আপনি একটু রাখুন না, আমার কোনো প্রবলেম নেই, কারণ আমি পাশ করা ডাক্তার। যাই হোক, তো দেখুন এখানে প্রথমত আমি অনেকবার বলেছি যে একটা জন্মকুণ্ডলীর প্রাণ কেন্দ্রবিন্দু হচ্ছে শনি। দ্বাদশ রাশি চক্রের মধ্যে প্রাণ কেন্দ্রবিন্দু, প্রাণ বায়ু, অক্সিজেন যাকে বলা হয়, সে হচ্ছে শনি। সে যদি কোনো কারণে ডিস্টার্ব হয়ে যায়, বিশেষ করে পীড়িত হয়ে যায়, তাহলে সে কিন্তু খারাপ ফল দেওয়া শুরু করে। ঠিক তেমন এখানে দেখুন, ছন্ন ছাড়া আপনারা আপনার ভাবে দেখেছেন যে ছকের মধ্যে যে শনি রাহু এক জায়গায় যুক্ত অবস্থা আছে, ষষ্ঠ ভাবে, রাশির ষষ্ঠ ভাবে, লগ্নের দশম ভাবে, কর্মস্থানটায়। তাহলে কি করলো? যে শনি আপনাকে কর্ম করার পথে সঠিক কর্ম দেবে, যে আপনাকে শনি কি করে? কর্ম দেয়, ধৈর্য দেয়, ডিসিপ্লিন দেয়, অধ্যাবসা দেয়, পরিশ্রম দেয়, একনিষ্ঠতা দেয়, জ্ঞান দেয়, নিধা দেয়, সে কিন্তু দেওয়ার পথে বাধা প্রাপ্ত হচ্ছে। কার দ্বারা? না, শনির সঙ্গে যুক্ত থাকার ফলে।
তাহলে এই শনি রাহুর যোগটা, এই যোগটাকে আপনাদের ভাষায় বলবেন ছন্ন ছাড়া যোগ। লগ্ন যদি লগ্ন সিংহ ধরি, তাহলে দ্বাদশে কেতু রয়েছে, তাহলে কেতু যে স্থানটা বসে, এবং আপনি যখন আমি D1 চারটা আমি আপনাদের একটু আগে বলেছিলাম, তখন চন্দ্র কেতু যুক্ত অবস্থায়, চন্দ্র মঙ্গল যুক্ত অবস্থায় রয়েছে। চন্দ্র একা থাকা ভালো, চন্দ্র বৃহস্পতির সঙ্গে থাকা ভালো, চন্দ্র শুক্রের সঙ্গে থাকা ভালো, চন্দ্র বুধের সঙ্গে থাকা ভালো। কিন্তু চন্দ্র যদি কোনো কারণে পাপকৃত বা পাপ মধ্যগত বা পাপে দ্বারা দুষ্ট হয়, তাহলে চন্দ্র কিন্তু নষ্ট হয়ে যায়। চন্দ্রের পাওয়ারটা, চন্দ্র কি? চন্দ্র আপনাদের নিত্য নৈমিত্য কাজকর্ম, আমাদের মনের ভাব, মনের কথা, আমাদের মন মানসিকতা, আমাদের ডিসিপ্লিন, আমাদের গড়ে প্রতিদিনের যে কর্ম করি তার হিসাব, তাই না? চন্দ্র কেতুর সঙ্গে যুক্ত অবস্থায় D1 আছে, ভাবে দেখছি চন্দ্র কিন্তু মঙ্গল যুক্ত অবস্থায় রয়ে গেছে, যে মঙ্গল কিন্তু ওই থেকে পঞ্চম দ্বাদশপতি, তাই তো? আবার দেখা যাচ্ছে ভাবে দেখছি যে ভাবে লগ্ন যে সিংহ ধরে, তার উল্টো দিকে ফোর্থে কেতু বসে, কেতু যে স্থানটা বসে সেই স্থানটাকে সে ব্লক করে দেয়। তাহলে কি হলো? এই জাতিকাটি সবসময় চঞ্চল স্বভাব, অধৈর্য স্বভাব, ধৈর্য তার মধ্যে নেই, স্থিরতা তার মধ্যে নেই, স্থিরতা তার মধ্যে নেই, তার মধ্যে ডিসিপ্লিন নেই। অন্য কি বললো? কেন বুধের উপরে এখন বুধ সব ভাবে দেখুন, বুধ কিন্তু রয়েছে কন্যার ঘরে, রাহু দৃষ্ট পড়ছে। তাহলে বুধ যখনই রাহুর দ্বারা দৃষ্ট বা যুক্ত হবে, তখন সে অন্যের কথায় উঠবে বসবে। অন্য কি বললো সেটাকে বেশি প্রাধান্য মনে করবে, হ্যাঁ ও ঠিক, ওটাই ঠিক, ওটাই ঠিক, ওটাই ঠিক, এটাই, এই যে ভাবগুলো, তার মানে কি? সে কিন্তু সে ডাক্তার কি বলছে, ডাক্তার থেকে বড় ডাক্তার হয়ে যাবে, ডাক্তার থেকে বড় ডাক্তার হয়ে যাবে। সে বলছে সেই হচ্ছে MBBS ডাক্তার, সেই হচ্ছে সে পাশ করা MD, একদিন বড় বিদেশ ফেরত ডাক্তার মনে করবে সে। আর বড় অ্যাস্ট্রোলজার, যে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা না পড়ে সে অ্যাস্ট্রোলজি একদম নিখুঁত থেকে নিখুঁত, মানে সে এই জন্মের অল্পের মধ্যে সে অ্যাস্ট্রোলজি শিখেওনি, সে শিকারিতা হয়ে গেছে। তার মানে কি? সে অন্যের কোথায় পরিচিত হবে, হচ্ছেও তাই। তাহলে অন্যের কথা যদি পরিচিত হন, তাহলে কি রাখবেন? বুধ যদি রাহুর দ্বারা দৃষ্ট বা যুক্ত হয়, তাহলে সে অন্যের কথায় পরিচিত হয়, সঙ্গ দোষে দুষ্ট হয়ে যায়, নিজের বুদ্ধিটাকে বুদ্ধিটা প্রয়োগ না করে আবেগটা প্রয়োগ করে ফেলে, এবং প্রচন্ড আবেগপ্রবণ, প্রচন্ড ইমোশনাল, প্রচন্ড প্রেমিক, প্রচুর রোমান্টিক। তাহলে কি? এই জাতিকার লক্ষ্য হচ্ছে সরকারি চাকরি এবং হাই র্যাঙ্কের চাকরি। মেধা আছে, অবশ্যই মেধা আছে, যথেষ্ট মেধা আছে, জ্ঞান আছে, মেধা আছে, মানছি। কিন্তু চাকরি পাওয়ার জন্য ওই মেধা দিয়ে কি হবে? আমার যে সেই মেধা যদি আমি সঠিক কাজে না লাগাতে পারি, ওই মেধা যদি আমি আমার কর্মে প্রয়োগ করতে না পারি, মেধার কি দাম বলুন তো? তাই জাতিকার উদ্দেশ্য লক্ষ্য একটাই, সে সরকারি চাকরি করবে, সে হাই র্যাঙ্কের চাকরি করবে, সে উঁচু পোস্টে যাবে। তাই চাকরি করার পথে যদি অধৈর্য হয়, চাকরি করার পথে যদি অন্যের কথা পরিচিত হয়, চাকরি করার পাওয়ার পথে যদি প্রেম প্রীতি মোহের বশবর্তী বেশি হয়ে যায়, চাকরি পাবে সে? যতই জন্মকুণ্ডলিতে চাকরির যোগ থাক না কেন, কারণ চাকরি করতে গেলে ত্যাগ করতে হয়, চাকরি পেতে গেলে চাকরি কেন, আপনি যে কোনো বিষয়ে আপনি মনে করছেন আপনি একজন ভালো একজন মানুষ হবেন, একজন ভালো ব্যবসায়ী হবেন, ভালো একজন বিজনেসম্যান হবেন, বা আপনার একজন ভালো জায়গায় পৌঁছাতে চান, মনীষীরা বলে না, ত্যাগ করতে আগে শেখো। ত্যাগ মানে কি? ত্যাগ মানে নিজের মধ্যে থাকা দূষিত বিষয়গুলো, নিজের মধ্যে থাকা ভুল ভ্রান্তিগুলোকে ত্যাগ করো। তাহলে এই জাতিকা ত্যাগ করতে পারছে না। কি পারছে না? সে ধৈর্যটাকে আনতে পারছে না, অস্থিরতাকে ত্যাগ করতে পারছে না, অন্যের কথায় উঠতে বসছে, তা অন্য কথাগুলোকে, নিজের বুদ্ধিটাকে, নিজের বিবেকটাকে প্রয়োগ করতে পারছে না, প্রেম প্রীতি মোহে ভালোবাসা অন্ধ হয়ে গেছে, সেটাকে ত্যাগ করতে পারছে না। সে চাকরি পাবে? বলুন আপনি, বারবার হোঁচট খাবে। চাকরির যোগ থাকা সত্ত্বেও চাকরি সে পাবে না, চাকরির যোগ থাকা সত্ত্বেও চাকরি সে পাবে না। তাহলে একজন ভালো ডক্টর বা একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ কি? তাকে সেই পথ থেকে ফিরিয়ে আনা,
যে সে চাকরি পায় যেন, তার জন্য সহায়ককারী কিছু রেমেডিয়াল প্রসেস তাকে করে দেওয়া, যাতে সে সেই ভুল ভ্রান্তি মায়াময় জগৎ থেকে সে বেরিয়ে এসে কিছুটা সে যেন টেনশন মুক্ত জীবনযাপন করে সে যেন চাকরিটা পেয়ে যায়। তার লক্ষ্য তাকে পৌঁছে দেওয়া। একটা ডাক্তারের লক্ষ্য কি? একটা পেশেন্টকে, একটা রোগীকে সুস্থ করে তোলা, ডাক্তার লক্ষ্য এটাই, তাই না? একজন অ্যাস্ট্রোলজারের লক্ষ্য কি? অ্যাস্ট্রোলজারের লক্ষ্য হচ্ছে এই পেশেন্টটাকে সুস্থ করে দেওয়া, এই মানুষটাকে বিপদ থেকে মুক্ত করা, একে সঠিক পথ দেখানো, একে ভুল ভ্রান্তি গুলোকে দেখিয়ে দেওয়া। তাহলে একে, এই জাতিকাকে বারবার বলা সত্ত্বেও সে তার অস্থিরতাকে সে ত্যাগ করতে পারে না, সে অন্যের কথা উঠে আর বসে, সে নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করতে পারে না, প্রেম প্রীতি মোহ ভালোবাসা অন্ধ হয়ে যায়। তার ফলে কি? সে কিন্তু বারবার কিন্তু হোঁচট খাবে। আর আস্তে আস্তে সেই ছন্ন ছাড়া রাহু আর শনির, রাহু আর শনি একা থাকা খুব ভালো, শনি বৃহস্পতির সঙ্গে থাকা খুব ভালো, শনি শুক্রের সঙ্গে থাকা খুব ভালো। শনি যদি রাহুর সঙ্গে বা কিছুর সঙ্গে, মঙ্গলের সঙ্গে যুক্ত হয় বা দৃষ্ট হয়, তাহলে শনি সম্পূর্ণ প্রীত হয়ে যায়। আর একটা জন্মকুণ্ডলীর যে প্রাণ বিন্দু বা প্রাণ বায়ু বা আত্মা, সে যদি বিশুদ্ধ থেকে অশুদ্ধ হয়ে যায়, সে যদি খারাপ হয়ে যায়, তার জন্মকুণ্ডলী পুরো ডিসব্যালেন্স হয়ে যায়। জন্মকুণ্ডলী পুরো ডিসব্যালেন্স হয়ে যায়, ব্যালেন্স করতে পারে না, তখনই সে পতন শুরু হয়, সে কিন্তু কি ধ্বংসের মুখে পতোন্নতি হয়ে যায়। সেখান থেকে ফিরিয়ে আনার দায়িত্ব একজন অ্যাস্ট্রোলজারের, সেখান থেকে দায়িত্ব একজন সঠিক পথ প্রদর্শকের। সেটা প্রত্যেক অ্যাস্ট্রোলজার কিন্তু করেন, যার যার দৃষ্টিভঙ্গি, যার যার জ্ঞানের বা যার যার বিদ্যার প্রয়োগের দ্বারা সেটাই করার চেষ্টা করি সবসময়ের জন্য। সেটাকে যদি কেউ ভুল ভাবে, তাহলে সেটা তার মূর্খামি, তাই না? এটা, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে একটা জন্মকুণ্ডলীতে কখনোই শনি রাহুর সঙ্গে যুক্ত থাকা ঠিক নয়। চন্দ্রকে সবসময় বলবান থাকতে হবে, লগ্নকে সবসময় বলবান থাকতে হবে, লগ্নপতি সবসময় বলবান থাকতে হবে। জন্মকুণ্ডলীর মধ্যে কখনোই চন্দ্র যেন কেতুযুক্ত, মঙ্গলযুক্ত, শনি বা রাহুযুক্ত অবস্থায় না থাকে। চন্দ্র বৃহস্পতি দৃষ্টি বা যুক্ত থাকা খুব ভালো দেখতে হবে। আবার দেখুন D1 এ এই যে চারটা D1 এ বৃহস্পতি রাহু একসঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে, মানে উল্টো দিকে চন্দ্রের। তাহলে কি গুরু চন্ডালী দোষ, রাগ জেদ, কথাবার্তা স্পষ্ট, তাই না? আবার চন্দ্র মঙ্গল যুক্ত অবস্থায়, কেতু যুক্ত অবস্থায়, মানে জীব করে নিয়েছে পুরোপুরি চন্দ্রটাকে, পুরো চন্দ্র পুরোপুরি মেলেফিক হয়ে গিয়েছে। আবার যদি শনি রাহু যুক্ত অবস্থায় রয়েছে, তাহলে কি করে সে মাথা তুলে উঠে মেরুটা সোজা করে সে চাকরি পাবেই না। সে যদি একটু ত্যাগ করতে না পারে, সে পাবেই না। হাজার কোটি কোটি টাকা তাকে যত কিছু করা হোক না কেন, পাবেই না, এগুলো ত্যাগ করতে হবে। এইবার দেখুন প্রতিকার কেন করা হয়? প্রতিকার করা হয় একটা মানুষকে ভাগ্য পরিবর্তন করার জন্য নয়। প্রতিকার যদি প্রতিকার করে যে ভাগ্য পরিবর্তন করা যেত, তা আমার নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করতে পারতাম। আমি প্রতিকার করে আমি আজকে বাড়ি বসে থাকতাম, আমি কোটিপতি হয়ে যেতাম, গাড়ি বাড়ি, স্করপিও, বড় বড় ব্র্যান্ডের যে সমস্ত 4 চাকা গাড়ি আছে, বিশাল বড় অট্টালিকা আছে, আমি করতে পারতাম, তাই না? তা তো নয়, কর্ম আপনাকে করতে হবে। ভাগ্য কখনো পরিবর্তন করা যায় না। ভাগ্য পরিবর্তন করতে হলে নিজেকে কর্ম করতে হবে, সঠিক বুদ্ধি, সঠিক মেধা, সঠিক ট্রাক, সঠিক পথ প্রদর্শকের দেখানো পথ দিয়ে সেই পথ অনুযায়ী আপনাকে কর্ম করে যেতে হবে। তবেই ভাগ্য পরিবর্তন নিজেই পায় নিজের কর্মের দ্বারা ঠিক করতে। আর চলার পথে ত্যাগগুলো করতে হবে, অস্থিরতা, অধৈর্যতা, অন্যের কথা না উঠা বসা, নিজের বুদ্ধি প্রয়োগ করা, চঞ্চলতাকে দূর করা, মনে স্থিরতা আনা, এগুলো যদি করতে পারেন তবেই আপনি পাবেন। আর জন্মকুণ্ডলীর মধ্যে এই যোগগুলো, এই গ্রহগুলো পীড়িত আছে কিনা, যেগুলো মেন আপনাকে সাপোর্ট করবে সেই লক্ষ্যের প্রতি নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে কিনা দেখে নিয়ে তবেই আপনি এগোতে হবে। অনেক কথা বললাম, জানি এগুলো হয়তো আপনাদের কাছে, অনেকের কাছে হয়তো বোধগম্য হবে না, অনেকের কাছে হয়তো হবে, কিন্তু এটা আমি একজনের ছক দেখে বলেছি ঠিকই, কিন্তু বলছি সকলের উদ্দেশ্যে। এই আপনার ছকের মধ্যে যদি এরকম থাকে, তাহলে অবশ্যই কাউকে না কাউকে দেখিয়ে জায়গাগুলোকে ঠিক করার চেষ্টা করুন, না হলে কিন্তু নিজের কর্মের ফল নিজেকেই ভোগ করতে হবে, আজ না হোক কাল। ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী।
ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।